আসসালামু আলাইকুম। সারা বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনার সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সরকার গাজা যুদ্ধবিরতি অনুমোদন করেছে। ইসরায়েলি সরকারের বৈঠকে হামাস ইসরায়েল শান্তি চুক্তির পক্ষে 24 জন ভোট দিয়েছেন, বিপক্ষে 4 জন ভোট দিয়েছেন। বিপক্ষে যারা ভোট দিয়েছেন তারা হচ্ছেন অর্থমন্ত্রী স্মোটরিচ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির, প্রবাসী মন্ত্রী চিকলি এবং ঐতিহ্যমন্ত্রী বেন এলিয়াহু। প্রথম ধাপে উভয় পক্ষের জীবিত বন্দী বিনিময়, হামলা বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও তাৎক্ষণিক ত্রাণ প্রবেশের অনুমতি থাকবে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তি অনুমোদনের 24 ঘন্টা পরে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে। তাই এই যুদ্ধবিরতি শুরুর নতুন সময় শুক্রবার তেল আবিব সময় সন্ধ্যা 6টা এবং চুক্তি অনুমোদনের 72 ঘন্টা পর বন্দি মুক্তি দেবে হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত কম্প্রিহেন্সিভ এন্ড টু দ্য গাজা ওয়ে শিরোনামের চুক্তিপত্রটি প্রকাশিত হয়েছে, যাতে মধ্যস্থতাকারী দেশগুলোর স্বাক্ষরও অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি অনুযায়ী হামাসকে 72 ঘন্টার মধ্যে গাজায় নিহত ব্যক্তিদের বিষয়ে তার কাছে থাকা সকল তথ্য একটি বিশেষ কমিটির কাছে হস্তান্তর করতে হবে। চুক্তিটি বাস্তবায়ন তদারকির জন্য একটি যৌথ কার্যকরী দল বা ওয়ার্কিং টিম গঠিত হবে, যাতে থাকবে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুরস্ক এবং উভয় পক্ষের সম্মতিতে যুক্ত অন্য যে কোনো দেশ। চুক্তির জন্য মধ্যস্থতাকারীরা হামাসকে বলেছিল, এটাই আপনাদের শেষ সুযোগ, এটা গ্রহণ করুন, এটাই এখন পর্যন্ত সেরা চুক্তি। উল্লেখ্য, কাতার, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক চুক্তির জামিনদার হিসেবে স্বাক্ষর করেছে। হামাস নেতা ওসামা হামদান আল আরাবি টেলিভিশনকে বলেন, চুক্তি অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 250 জন বন্দী এবং গাজা থেকে 1700 জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। দখলদার ইসরায়েল তার সেনাবাহিনীকে গাজা সিটি, উত্তর গাজা, রাফা ও খান ইউনুস থেকে প্রত্যাহার করবে। প্রথম ধাপে ফিলিস্তিনি জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি পূরণ হবে, অর্থাৎ গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ করা হবে। আন্তর্জাতিক সংস্থাগুলি মানবিক সাহায্য বিতরণ প্রক্রিয়া তদারকি করবে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কোনো ভূমিকা এখানে থাকবে না। চুক্তিতে প্রতিদিন 600 ট্রাক হারে গাজা উপত্যকায় সাহায্য প্রবেশের জন্য 5টি ক্রসিং খোলার কথা অন্তর্ভুক্ত রয়েছে এবং এতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কোনো ভূমিকা থাকবে না। হামাস নেতা আরও বলেন, গাজার প্রশাসন অবশ্যই ইসরায়েলি হস্তক্ষেপ ছাড়াই ফিলিস্তিনি জাতীয় ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে। গাজা উপত্যকার প্রশাসনের দায়িত্ব গ্রহণের জন্য 40 জনের নামসহ একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। আমরা আমাদের বিষয়ে দখলদার বাহিনীর হস্তক্ষেপ মেনে নেব না। হামাসের মুখপাত্র হাজেম কাসেম আল জাজিরাকে বলেন, হামাস গাজা শাসনের অংশ হবে না এবং এ বিষয়ে আমরা প্রয়োজনীয় সব ধরনের নমনীয়তা দেখিয়েছি। আমরা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছি, তবে নিরস্ত্রীকরণের শর্তে নয়, অর্থাৎ হামাস অস্ত্র জমা দেবে না। প্রতিরোধের অস্ত্র তারা বৈধ মনে করে, কারণ এগুলো তাদের জনগণকে রক্ষা করতে এবং ফিলিস্তিনি সিদ্ধান্তের স্বাধীনতা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। হামাস এমন এক জাতীয় ফিলিস্তিনি সংলাপের পক্ষে যেখানে সবাই অংশ নেবে এবং একসাথে প্রতিরোধ পরিচালনা করবে। ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি বলেছেন, এই যুদ্ধে হামাস জিতেছে। তারা প্রমাণ করেছে যে ইসরায়েলকে চ্যালেঞ্জ করা সম্ভব। এমন এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও হামাস পুরো 2 বছর ধরে টিকে থেকেছে, যা এর আগে গত 77 বছরে কখনো দেখা যায়নি। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইয়াহিয়া সিনওয়ার এবং তার ভাইয়ের মৃতদেহ হামাসের কাছে হস্তান্তর করা হবে না এবং মারওয়ান বারগুতিকেও মুক্তি দেবে না ইসরায়েল। এবার ইরান প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির শুরুটা অন্য জায়গায় যুদ্ধবিরতি শেষ করার প্রস্তুতি হতে পারে। অর্থাৎ তিনি গাজা যুদ্ধ শেষ করে ইসরায়েল ইরান যুদ্ধ শুরু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। ইরানের আগাম হামলার আশঙ্কায় উদ্বিগ্ন ইসরায়েল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপের সময় তাকে অনুরোধ করান যেন তিনি তার ইরানি বন্ধুদের কাছে বার্তা পৌঁছে দেন যে ইসরায়েল কোনো সামরিক সংঘাত চায় না। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে যে ইরান নীরবে কিন্তু দ্রুতগতিতে অস্ত্রভান্ডার শক্তিশালী করছে এবং যদি মনে করে আরেকটি সংঘাত অনিবার্য, তাহলে ইরান আগে থেকেই আগাম হামলা চালাতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্রের সীমা তুলে নেওয়ার নির্দেশ দিলেন খামেনি। মিডল ইস্ট স্পেকটেটর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্রের দূরপাল্লা নির্ধারণে থাকা সব সীমা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য বাখ শায়েখ আরদেস্তানি জানিয়েছেন, আগে খামেনির সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ছিল 2200 কিলোমিটার, কিন্তু এখন সেই সীমা আর থাকছে না। এর ফলে ইরান চাইলে আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা করতে পারবে। এই সিদ্ধান্ত এখন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও অনেক বাড়াবে। এবার অন্যান্য প্রসঙ্গ। আফগানিস্তানের রাজধানী কাবুলে তেহরিকি তালিবানের সদর দপ্তরে 2 দফা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। অসমর্থিত সূত্র বলছে, এই হামলায় টিটিপি প্রধান নুরওয়ালি মেহসুদ নিহত হয়েছেন। কাবুলে টিটিপি নেতাদের ওপর চালানো 2টি হামলা হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সেন্টকমের সহায়তায়। এই হামলা একটি চলন্ত গাড়ি ও একটি ভবনকে টার্গেট করা হয়, যাতে সংগঠনের শীর্ষ নেতা নুরওয়ালি মেহসুদ সহ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এখন ভারতের প্রতিরক্ষা আলোচনার কেন্দ্রবিন্দু। খবর এসেছে, ভারত আরও 5 ইউনিট S-400 কেনার পরিকল্পনা করছে। ভারতের সাম্প্রতিক দাবি অনুযায়ী অপারেশন সিন্দুর চলাকালে এই সিস্টেম দিয়ে 300 কিলোমিটারেরও বেশি দূরত্বে একটি উচ্চ মূল্যের পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করা হয়, যা এখন পর্যন্ত এই সিস্টেমের সবচেয়ে দীর্ঘ দূরত্বের সফল টার্গেট হিসেবে একটি রেকর্ড। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত। উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে সরব ইউরোপীয় দেশ হচ্ছে স্পেন। যুক্তরাষ্ট্রে আগামী 10 বছরে 10 কোটি চাকরি হারানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছে সিনেট রিপোর্টে। আমেরিকান সিনেটের ডেমোক্র্যাট সদস্য বার্নি স্যান্ডার্সের নেতৃত্বে প্রস্তুত এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তি অটোমেশন আগামী 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় 10 কোটি চাকরি বিলুপ্ত করতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রবণতা শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আনবে এবং কর্মসংস্থানের নিরাপত্তাকে নতুন চ্যালেঞ্জে ফেলবে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।